এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমাকে নাকি মিস করছিলি? আদ্রিতা ছিটকে দূরে সরে গেল। আশেপাশে নজর বুলিয়ে দেখতে পেল কেউ এদিকে চেয়ে নেই। ফের দৃষ্টি ঘোরালে আদিবের সুঠাম অবয়ব দৃশ্যমান হয়। লোকটা গায়ে আজ নীল রঙের পাঞ্জাবি জড়িয়েছে। শক্তপোক্ত দেহখানায় পাঞ্জাবিটা সেটে আছে আকর্ষণীয় ভাবে। মায়াময় মুখশ্রীর শ্যামসুন্দর পুরুষকে দেখে আজ আবারও থমকে গেছে সে। মানুষরা যখন মৃদু ভঙ্গিতে হাসে, আদ্রিতা তখন চোখ ফেরাতে পারে না। নিজস্ব পুরুষের নিখাত সৌন্দর্যে বিভোর হয় সে। মরিয়া হয় তার বক্ষ পিঞ্জিরায় লেপ্টে থাকতে। নিজের এহেন ভাবনায় লজ্জায় মাথা নোয়ালো আদ্রিতা। তবে আদিবের করা প্রশ্নে ফের মাথা তুলতে বাধ্য হলো। কি হলো বল, মিস করছিলি আমায়? আদ্রিতা বুঝতে পারছে না আদিব হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছে, কিন্তু সে তাকে আশাহত না করে ক্রমশ মাথা দোলালো। নরম স্বরে জানতে চাইলো, কোথায় ছিলেন? আদিব এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে গভীর নিঃশ্বাস ছাড়ে। পরক্ষণে আদ্রিতার হাতে আলতো ভাবে ঠোঁটের ছোঁয়া দিয়ে আওড়ায়, এমন বউ বউ বিহেভ করলে আমি তো কন্ট্রোললেস হব আদর। এজন্যই তো দূরে দূরে থাকি, কাছে আসি না। নিজের অনুভূতি সামলে এক প্রকার পালিয়ে বেড়াই তোর থেকে। সন্ধ্যা 7:30। এবার কনে বিদায়ের তোড়জোড় শুরু হলো। নোভা তার বাবা মাকে জড়িয়ে খুব কাঁদছে। পাশ থেকে দাঁড়িয়ে বইয়ের সে কান্না দেখে রায়ান নিজের বুকে ব্যথা অনুভব করছে। এভাবে কাঁদতে হবে কেন? সে কি আর আসবে না এখানে? এহেন কান্না সহ্য করতে না পেরে রায়ান ক্ষুব্ধ মেজাজে এগিয়ে গেল গাড়ির দিকে। পরক্ষণে নোভার বাবাও মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করে গাড়ির দিকে নিয়ে গেল। নোভা কোনোভাবে ছাড়ছে না তার বাবাকে। এই অবস্থা দেখে রায়ান অসহায় নজরে চেয়ে রইল কেবল। অনেক বুঝিয়ে নোভাকে অবশেষে তোলা হলো গাড়িতে। বারের গাড়ি রেখে 16 সিট বিশিষ্ট বড়সড় একটি মাইক্রোতে ওঠানো হলো নোভাকে। রায়ান, নোভা সহ আদিবের বন্ধু ও কাজিনরা উঠে বসলো সেখানে। সকালেই উঠে বসলে গাড়ি স্টার্ট করা হলো। আদিব বসেছে ড্রাইভারের সঙ্গে, পেছনে বাকি সবাই। পেছনের সিটে বসে নোভা তখনও ফুপিয়ে কাঁদছে, আর আদ্রিতা ও তার বোনরা তাকে সান্ত্বনা দিচ্ছে কেবল। রায়ান পেছনে বাঁক ফিরে মলিন মুখ নিয়ে তার কান্নারত বইয়ের কাছে যেতে চাইলে পাশ থেকে তার শেরওয়ানির কলার ধরে টেনে ধরল তাহির। ফিসফিসানো স্বরে বলল, মামু, আবেগ কম দেখাও, চুপচাপ আমাদের লাগে বসে থাকো, নয়তো ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফালাই দিমু। রায়ান চোখা নজরে তাকায় কটমটি চাহনিতে বলে ওঠে, শালা আমারে প্রাইভেসি দিবি না তোরা? এই গাড়িতে তুলছিস কেন আমার বউরে? কলার ছাড়, ওর কাছে যাই ফিরে। শিফা তার কথার প্রত্যুত্তর করলো দাঁত কেলিয়ে হেসে, আমরা স্টিল নাও সিঙ্গেল, অথচ তুমি বউ নিয়ে আমাগোর সামনে রোমান্স করবা না। বাসায় গিয়ে প্রাইভেসি পাবি, বাট এখন না। মুখ বন্ধ করে বসে থাক। রাগে ফুঁসে ওঠা ছাড়া রায়ানের আর কিছু করার থাকে না। তার অভিব্যক্তি দেখে বাকি 3 বন্ধু হেসে গড়াগড়ি খাচ্ছে, আর রায়ান ক্ষুব্ধ নয়নে দেখে যাচ্ছে সব কয়টাকে। তারা বাসায় পৌঁছালো রাত 9টার দিকে। রায়ান সর্বপ্রথম গাড়ি থেকে নেমে নিজের কাজিনদের খুঁজে বের করলো আগে, তারপর করার স্বরে তাদের নির্দেশ করলো, এদিক সেদিক না তাকিয়ে সোজা আমার রুমে যাবি, তারপর বাসর ঘর সাজিয়ে আমায় কল দিবি, আর সেই কলটা যেন 10টার মধ্যে আসে, নয়তো তোদের খবর আছে আজ। রায়ানের নির্দেশ শুনিয়ে তার বাসার ভিতরে ছুটতে ব্যস্ত হলো তখন। তবে যাবার আগে টাকা না নিয়ে যেতে ভুলল না কেউ। রায়ান তাদের সন্তুষ্ট করে আবারও বন্ধুদের দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে নেমে সকলে এখন বাসার অভ্যন্তরে যাচ্ছে। নোভাকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। আদ্রিতা সবার শেষে নামতে গিয়ে খেয়াল করলো তার ওড়নাটা কিছুর সঙ্গে আটকে গেছে, কোনোভাবেই ছাড়াতে পারছে না সে। আদিব গাড়ি থেকে নেমেছিল ঠিক, কিন্তু গাড়ির বাইরে আদ্রিতার জন্য অপেক্ষা করছিল। মেয়েটাকে নামতে না দেখে কপাল কুঁচকে এগিয়ে গেল। গিয়ে দেখতে পেল আদ্রিতা হালকা ঝুঁকে ওড়নার ধরে টানাটানি করছে। গাড়িতে আপাতত কেউ নেই। আদিব গাড়ির ভেতরে মাথা ঢুকে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? আদ্রিতা সচকিত হয়ে মুখ ফুলিয়ে জানালো, ওড়নাটা আটকে গেছে। মৃদু শ্বাস ছেড়ে আদিব উঠে এলো গাড়িতে। পরখ করে দেখতে পেল ওড়নার কোনাটা বাজেভাবে আটকে গেছে সিটের ফাঁকা অংশের সঙ্গে। আদিব সময় নিয়ে সেটা ছাড়াতে সক্ষম হলো। আদ্রিতা যেন স্বস্তি পেল এতে। তৎক্ষণাৎ উঠে যেতে নিলে হঠাৎ থমকে গেল আদিবের ছোঁয়ায়। কামিজের ফাঁক গলে আদিবের হাত বিচরণ করে চলেছে মেয়েটার নির্মাত কোমরে। আদ্রিতা শিহরিত হয়ে চমকে তার দিকে তাকালো। আদিবও ঘুর লাগা দৃষ্টিতে চেয়ে আছে অপলক। মুহূর্তে এই সবটুকু দূরত্ব খুঁচিয়ে আদ্রিতার কানের কাজটায় মুখ নিয়ে সেনাশাক্ত স্বরে আওড়ালো, একটু থাক না আমার কাছে। আদিবের হুটহাট কাছে আসাটা আদ্রিতার জন্য বড্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
মানুষটার সঙ্গে সে এখনও সহজ হতে পারেনি। সময়ে অসময়ে তার সম্মোহন চাহনি, নরম স্বরের উক্তি, আদরের ছোঁয়া বুকে অন্যরকম অনুভূতির সঞ্চার করে। সেই অনুভূতিকে আদ্রিতার কাছে মিষ্টিদায়ক যন্ত্রণা বলে মনে হয়। প্রেমে পড়ার পর থেকে সে চাইতো আদিব যেন তার কাছাকাছি থাকে, আদরে আশ্বাস দিয়ে তাকে যেন ভালোবাসায় মুড়িয়ে রাখে সবসময়। কিন্তু মানুষটা এখন কাছে আসলে বড্ড নাজেহাল হয়ে পড়ে সে। অনুভূতির তাড়নায় তীব্র কম্পনে কম্পিত হয় সর্বাঙ্গ। কি মুশকিল! লাজুক আদ্রিতা ধীরে ধীরে বুঝে রাখা চোখ দুটো খুলে সামনে চায়। রুদ্ধশ্বাসটা সশব্দে ছেড়ে নিজের কোলের দিকে নজর রাখে। আদিব তার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে, তার মুখটা আদ্রিতার উদরে গুজে রাখা, যার দরুন তার গরম নিঃশ্বাস উদর জুড়ে আছড়ে পড়াতে ক্ষণে ক্ষণে শিহরিত হয়ে উঠছে আদ্রিতা। আদিবের ক্লান্ত মুখশ্রী নজরে এলে আদ্রিতা তার চুলের ভাঁজে হাত রাখে। ঝরঝরে চুলগুলো আলতো হাতে মুলে দিতেই আদিব চোখ খুলে আচমকা। অনিমেষ নেত্রে কিছুক্ষণ চেয়ে থেকে আওড়ায়, প্রচন্ড মাথা ব্যথা করছে বউ, একটু কাছে থাক, মাথা টিপে দে। আদ্রিতা বিচলিত হয়, করুণ মুখে শুধায়, কফি এনে দিই, বেশি ব্যথা করছে? আদিব ঘাড় নাড়ে, নিচু স্বরে বলে, ব্যথাটা বেশি, মেডিসিন নিতে হবে। তাহলে বাড়ির ভেতর আসুন, কিছু খেয়ে মেডিসিন নেবেন। আদিব এবার ঠোঁট এলিয়ে হেসে জবাব রাখে, আই এম ওকে। এত চিন্তা করার কিছু হয়নি, স্বামীর সেবা কর, চুলে হাত বুলিয়ে দে, ভালো লাগছে তো। কথা শেষ করে আদিব ফের চোখ বুঝল। আদ্রিতা খুব যত্ন সহকারে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শান্তিতে আদিবের চোখ দুটো মুদিয়ে রাখা। আদ্রিতা অপলক চেয়ে আছে তার সুদর্শন পুরুষটার দিকে। কি মায়া তার চেহারায়! শ্যামরঙা পুরুষরা বুঝে এতটা নজর করা হয়? ঘন পল্লব বিশিষ্ট চোখ দুটো, খাড়া নাসিকা, চিকন ঠোঁট দুটো দেখলে আদ্রিতা বারবার থমকে যায়। একদম চক্ষু ফেরাতে ইচ্ছে হয় না তার। মায়াময় চেহারা থেকে এক দৃষ্টিতে চেয়ে থাকাকালীন আদ্রিতার মনে হঠাৎ অদ্ভুত এক ইচ্ছেটা আনাগোনা করলো। আদিবের বুঝে রাখা চোখ দুটোতে ওষ্ঠ স্পর্শের বর্ষণ বইয়ে দিতে মন চাইল। মায়াময় মুখটাতে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে দিতে মনটা কেমন আকুপাকু করছে তার। নিজের এহেন নির্লজ্জ চাওয়াতে নিজেকেই ভৎসনা করলো সে। আড়ষ্ট হয়ে এদিক সেদিক দৃষ্টি ফেলল। গাড়ির দরজাটা ভেতর থেকে বন্ধ। তারা দুজন ব্যতীত আশেপাশে আর কেউই নেই। আদ্রিতা বুঝতে পারছে না গাড়ির ড্রাইভারটা কোথায় গেল। আদ্রিতার ভাবনার মাঝেই হঠাৎ কল এলো আদিবের ফোনে। রিংটোনের আওয়াজে আদিব খানিক নড়েচড়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। আদ্রিতা দেখতে পেল সুহান কল দিয়েছে তার ফোনে। আদিব কিয়ৎক্ষণ বাদে কল রিসিভ করলো। ফের চোখ বুঝে মৃদু স্বরে বলল, হ্যাঁ বল। কোথায় তুই? বউয়ের কোলে কেন, কি দরকার? সুহান থতমত খেলো, দুষ্টমি স্বরে বলল, বিয়ে বাড়িতে প্রাইভেসি পেলি কি করে? আদিব চোখ মেলে আদ্রিতার দিকে তাকালো। মেয়েটার লাল রঙা ফুল ও দুটো গাল দেখে বোঝা যাচ্ছে ভীষণ লজ্জা পাচ্ছে সে। আদিব এতে ঠোঁট টিপে হাসলে আদ্রিতা সরু চোখে তাকালো। এই চাহনিতে যেন এক অদৃশ্য শাসন বিদ্যমান। আদিবের হাসি গাঢ় হলেও সুহানের উদ্দেশ্যে থমথমে গলায় বলল, প্রাইভেসি আমি করে নিয়েছি, তুই কোন মতলবে ফোন দিয়েছিস সেটা বল। বোর ফিল হচ্ছে রে। তোর কথা মেনে যদি বিয়েতে আসতাম তাহলে তো ভালোই হতো। সুহানের সহজ স্বীকারোক্তিতে আদিব টিপ্পনি কেটে বলল, ভালো তো হতোই, আমার বোন যে আছে তাকে দুই নয়ন ভরে দেখতি, তখন একদম বোর ফিল হতো না, তাই না? সুহান সশব্দে হেসে দিল। এবার পর মুহূর্তেই বলে উঠল, এত বুঝিস কেন? যাই হোক, তোর বউয়ের সামনে আর কথা না বললাম। বাসায় ফিরে একটু ইনভাইট করিস। শর্ত হলেও আমি তোর বোন জামাই হতে চলেছি, বুঝলি? আদিবের উত্তরের অপেক্ষা না করে সুহান কথা শেষ করে কল কাটল। কারণ সে জানে আদিব এখন তাকে কিছু কথা শোনাবে যা আদ্রিতার সামনে বললে তার মান সম্মান একদম প্লাস্টিক হয়ে যাবে। ফোনটা পকেটে ঢুকিয়ে আদিব আদ্রিতার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। তার বউয়ের ভোঁতা মুখটা দেখে সশব্দে হেসে হাত বাড়িয়ে তার থুতনি ছুঁয়ে দিল। সহাস্য মুখে উত্তর করল, আমি সদা সর্বদা সত্য কথা বলতে পছন্দ করি। এইভাবে চেয়ে না থেকে স্বামীকে আদর কর, অসংখ্য সোয়াব পাবি, বুঝলি? বউ ভাতের আয়োজন করা হয়েছে রানদের বাসার নিচে। সকলেই সকাল থেকে এ নিয়েই ব্যস্ত ছিল খুব। রানের সঙ্গে তার বন্ধুরা যথেষ্ট হেল্প করেছে বিভিন্ন কাজে। অতিথি আপ্যায়নে তারা কোনো ত্রুটি রাখেনি। দুপুর গড়িয়ে যখন বিকেল নামলো তখন মেহমানের ভিড় একটু কমে আসলো। এখন শুধু নিজেদের চেনা পরিচিত মানুষগুলো খাবার খাওয়া বাকি আছে। রায়ান এক ফাঁকে তাদের ডেকে নিয়ে আসলো। নিজের বন্ধুদের নিয়ে একটা টেবিল বুক করে বসেছে সে। বাকিগুলোতে অন্যান্য আত্মীয় স্বজন।
আদ্রিতা তার ফ্যামিলির সঙ্গে একটা টেবিলে বসেছে, তার পাশেই আরাফ নিজের আসন গেড়ে বসেছে। হঠাৎ তাদের পাশের টেবিলে আদিবকে বসতে দেখে আরাফ লাফিয়ে উঠল, হাত নাড়িয়ে চেঁচিয়ে বলল, আদিব ভাইয়া, আমি তোমার কাছে আসি। আদিব তার চেঁচানো শুনে পাশ ফিরে তাকালো। আরাফের উল্লসিত মুখটা দেখে মাথা নেড়ে সায় জানালো। আয়। আরাফকে আর পাইকে দৌড়ে ছুটে গেল আদিবের কাছে। আদ্রিতা সরু চোখে তা দেখে মুখ বাঁকালো। হুট করে আদিবের দিকে চোখ গেলে তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে আদ্রিতা ভিমড়ি খেয়ে মাথা নোয়ালো। আরাফকে নিজের পাশে বসিয়েছে আদিব। তার প্লেটে রোস্ট তুলে দিয়ে কাট কাট ভঙ্গিমায় আদেশ ছুড়ল, যা দিব সবটা খেয়ে শেষ করবি, বোনের মতো খাবার নিয়ে তালবাহানা করবি না, বুঝলি? আরাফ অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো, মনে মনে বলছে, এখানে না এলেই ভালো হতো ভাইয়া, এখানে ঠুসে ঠুসে খাবার গেলাবে। আরাফের দৃষ্টি বুঝেও আদিবের মাঝে কোনো ভাবান্তর হলো না। নিজে খেতে নিয়ে আরাফের উদ্দেশ্যে বলল, খাওয়া শুরু কর ফার্স্ট। আরাফ মাথা নেড়ে খেতে থাকে। তার অবস্থা দেখে তাহির সশব্দে হেসে বলে ওঠে, আহারে, আদিবের শালাবাবু এখানে আসিয়া ফাইসা গেছে। আরাফ সচকিত হয়ে তাকালো, সন্দিহান কণ্ঠে বলল, ভাইয়া শালাবাবুকে? আরাফের অবুঝ বাণী শুনে আদিবের বন্ধুরা গা কাঁপিয়ে হাসতে শুরু করলো। আরাফ তা দেখে আহাম্মক হয়ে চেয়ে থাকলে আদিবের গম গমে কণ্ঠস্বর কানে বাজলো, পাকনা, তোকে এত বুঝতে হবে না, খেতে বলেছি খা। আরাফ আর অন্যদিকে মনোযোগ না দিয়ে খাবারে মন দেয়। আদিব এই ফাঁকে গরম চোখে বন্ধুদের শাসাতে ভুলে না। সন্ধ্যা নেমেছে, আধার নিস্তব্ধ পরিবেশ, কুয়াশায় মোড়ানো চারদিক। আদিবরা বাসায় ফিরেছে আজ 5 দিন। বিয়ে থেকে ফিরে সকলে যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে ফের। আজ অফিস শেষে আদিব ফিরেছে সন্ধ্যা 7টায়। তার সঙ্গে এসেছে সুহান। ছেলেটা খুব জ্বালাচ্ছিল তাকে ইদানিং, চেয়ে চেয়ে দাওয়াত নেওয়া যাকে বলে। আদিব না পারতে তাকে নিয়ে এসেছে আজ। সুহানের কথা ভেবে ভেতরে ভেতরে তার হাসি পেলেও উপর থেকে গম্ভীর ভাবভঙ্গি বজায় রেখে বাসায় প্রবেশ করে সে। ড্রয়িং রুমে তার মা চাচিরা বসে গল্প করছেন। সুহানকে দেখতে পেয়ে আফসানা স্বচ্ছ হাসিতে উঠে আসেন। সুহানও প্রফুল্ল মনের কাছে এসে শুধালো, কেমন আছো খালামণি? আমি ভালো আছি। তোর মা পাঠিয়েছে বুঝি? কতদিন পর এলি? সুহান ঠোঁট টিপে হেসে আদিবকে ইশারা করে বলল, তোমার বোন পাঠিয়েনি, আদিব নিয়ে এলো আমাকে, বলল তুমি নাকি মিস করছো আমাকে। আদিব চোখা নজরে তাকায়। সে এ কথা কখন বলল? নিজেই তো সেধে সেধে দাওয়াত নিল পুলটিবাজ একটা। আদিব কথা না বাড়িয়ে দোতলার দিকে পা বাড়ালো। আফসানা তখন পেছন থেকে ছেলেকে বললেন, ফ্রেশ হয়ে নিচে আয় আদিব। সুহান ততক্ষণে মরিয়ম ও তনিমা বেগমের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হলো। মরিয়ম এক পর্যায়ে হাসি মুখে বললেন, তুমি এসো বাবা, আমি নাস্তা নিয়ে আসছি। সুহান স্মিত হেসে সোফায় বসলো। মরিয়ম রান্নাঘরের দিকে ছুটলে তনিমা বেগম গেলেন মুখে ডাকতে। আফসানা তাদের ছুটাছুটি দেখে ছুটেলিয়ে হেসে বোন ছেলের পাশে এসে বসলো। টিপ্পনি কেটে বলল, হবু বউয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে জেগেছে না? সুহান এ যাত্রায় চাপা স্বরে হাসলো। আফসানার সঙ্গে সে বেশ ফ্রি। মাকে যে কথা বলে না সে কথা আফসানার সঙ্গে শেয়ার করে সে। খালামণির দিকে চেয়ে সে এবার আফসোসের স্বরে বলে উঠল, বিয়ে তো ঠিকঠাক তোমরাই করেছো, তবে কনের নাম্বারটা তো দাওনি। আমাদের কথা বলে সহজ হওয়া দরকার না? তোমার ছেলে শুধু নিজেরটাই বোঝে খালামণি। আমি কতদিন ধরে নাম্বার চাইছি অথচ দিল না, বলে কি না বিয়ের পরে কথা বলবি। সুহানের কথা শুনে মিটিমিটি হাসলেন আফসানা। তার পিঠে চাপড় দিয়ে সহস্য মুখে বললেন, তোরা দুইটাই চরম ফাজিল। ব্যাকুল হৃদয় দুরু দুরু কম্পনে বক্ষস্থল অস্থির। উচাটনতায় রীতিমতো হাঁসফাঁস করছে মৌ। চাচির ডাকে কিছুক্ষণ পূর্বে ড্রয়িং রুমে এসেছিল সে। সুহানের আগমনের কথা শুনে তার মনে তখন থেকেই উত্তাল ঝড় বইছে। কোনো রূপে অস্থির মনকে সুস্থির করে মানুষটার কাছাকাছি এসেছিল সে। কিন্তু এখানে এসে সুহানের সম্মোহন চাহনি দেখে মন আর সুস্থির রইল কই। বেসামাল বক্ষ স্পন্দনের তাড়নায় সে ক্রমশ নাজেহাল। আদিব ও সুহান একসঙ্গে বসে নাস্তা করছে। সে আফসানার পাশে নিচু মুখে বসে থেকেও অনুভব করতে পারছে লোকটা বারবার ঘুরে ফিরে তাকে দেখছে। এতে তীব্র অস্বস্তিতে জমে যাচ্ছে মৌ। হঠাৎ আদিবের গলার আওয়াজে মৌ সচকিত হয়ে মাথা তোলে। আদিব তাকে উদ্দেশ্য করে কোমল স্বরে বলে উঠে, সোহানকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় যা। সুহান যেন আকাশের চাঁদ হাতে পেল। অনেকক্ষণ ধরে মৌয়ের সঙ্গে সে কথা বলার সুযোগ খুঁজে যাচ্ছিল শুধু।
এবার সেই সুযোগ পেয়ে সন্তুষ্ট মুখে তৎক্ষণাৎ আদিবের দিকে চাইলে সে অন্যদিকে মুখ ফিরে নেয়। আফসানা মিটিমিটি হাসেন তাদের কার্যকলাপ দেখে। মৌ আরো আড়ষ্ট হয়। অবুঝ নয়নে আদিবের দিকে চাইলে সে গম্ভীর কণ্ঠে ফের বলে ওঠে, যেতে বলেছি আমি। ভাইয়ের কঠোর স্বর শুনে মৌ ধাতস্থ হয়ে মাথা নোয়ায়। পরক্ষণে উঠে দাঁড়িয়ে হালকা আওয়াজে সুহানের উদ্দেশ্যে বলে, আসুন। আদিবকে এক পলক দেখে সুহান উঠে দাঁড়ায়। মৌ ততক্ষণে দুতলা সিঁড়ি ধরেছে। যেতে নিয়ে সুহান আলতো হেসে চাপা স্বরে স্বাগতোক্তি করে, তোমার ছেলে এত ভালো কিভাবে হলো সেটা বুঝে পারছি না। যাই হোক, থ্যাঙ্কস ভাই। সুহানের প্রস্থান দেখে আফসানা ঠোঁট এলিয়ে হাসলেও আদিব নির্বিকার রইল। কিছুক্ষণ এক দৃষ্টিতে সেদিকে চেয়ে থেকে বিড়বিড় করল, ড্রামাবাস। আকাশের সর্বত্রই আজ তারার মেলা। গোলাকার চাঁদটা গগন মাঝে গাঢ়ভাবে সেটে আছে। চাঁদ ও নক্ষত্র রাজের এই মেলাবন্ধনে মৃদুমন্দ আলোতে এখন আবছাভাবে আলোকিত চারপাশ। ময়ের পিছু পিছু সুহান ছাদে এসে উপস্থিত হয়েছে। রেলিংয়ের কাজটায় আসতেই মেয়েটা হঠাৎ পা থামিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে গেছে। দৃষ্টি নিচু, মুখে লাজুকতার আভাস। মেয়েটার লজ্জার কারণ ধরতে পেরে সুহান খুব সংগোপনে হাসে। তারপর ধীর কদমে একদম ময়ের পাশাপাশি রেলিং ঘেঁষে দাঁড়ায়। নর্মাল সালোয়ার কামিজ পরিহিত মেয়েটার দৃষ্টি খানিক এলোমেলো। কোন দিকে চেয়ে আছে তা আপাতত ভালোভাবে বোঝার উপায় নেই। মাথায় আজ ওড়না দ্বারা ঢাকা, শুধু মুখের একপাশে আবছাভাবে দৃশ্যমান। নিগূঢ়ভাবে খানিক মেয়েটাকে পর্যবেক্ষণ করে সুহান তার মনোযোগ আকর্ষণের চেষ্টায় হালকা কাশে। অতঃপর নমনীয় স্বরে আওয়াজ তুলে, এই শোন। এহেন আদরে ডাক কর্ণগোচর হলে মৌ অস্থিরতায় হাঁসফাঁস করে। বক্ষ স্পন্দন মুহূর্তেই মাত্রাধিক বেড়ে যায়। কপালে আঙুল ঘষে এদিক সেদিক দৃষ্টি ফেলে, অথচ একবারের জন্য পাশ ফিরে সুহানের হাস্যোজ্জ্বল মুখটা দেখে না। সুহান এবার ঠোঁট কামড়ে হাসে, মাথা চুলকে আকাশ পানে চায়। সে মূলত মৌকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। মেয়েটার পূর্ব পছন্দ আছে কিনা সেটা নিয়ে সন্দিহান ছিল। মায়ের কাছে অবশ্য এই টপিক তুলেছিল সে, কিন্তু তার ভাবনাকে পাত্তা না দিয়ে তিনি আশ্বস্ত করে বলেছেন মেয়েটা কোনো প্রেম ঘটিত সম্পর্কে জড়িত নেই। সুহান তখন বোঝার ভঙ্গিতে মাথা তোলালেও মনে একটা খচখচানি রয়েই যায় তার। মুখের সামনাসামনি এই ব্যাপারে প্রশ্ন করার ব্যাপক ইচ্ছে জাগে। তবে এই মুহূর্তে ময়ূর লাজক মুখটা দেখে তার ভাবনারা ভুল প্রমাণিত হয়। মনের খচখচানি নিমিষেই যেন উধাও হয়ে যায়। প্রশ্নেরা ছুটে পালায় দূরে কোথাও। মেয়েরা মূলত সব পুরুষকে দেখে লজ্জা পায় না, তারা তাকে দেখেই লজ্জা পায় যাকে তারা একান্তই নিজের ব্যক্তিগত পুরুষ হিসেবে মনে প্রাণে ধারণ করে নেয়। মৌ তাকে দেখে পূর্বে কখনোই এমন লজ্জায় উৎকণ্ঠায় নাজেহাল হতো না। অন্য সবার মতো নর্মাল বিহেভ করত। অথচ বিয়ের কথাবার্তা ঠিকঠাক হওয়ার পরপরই মেয়েটা তার সামনে লাজুক লতার ন্যায় নুয়ে যাচ্ছে। এটা তো গুড সাইন। সুহানের মনে প্রশান্তি বিরাজ করে। মৃদু শ্বাস ছেড়ে সে মৌয়ের দিকে দৃষ্টি তাক করে শুধায়, মৌ বিয়েতে রাজি তুমি? মৌ শুকনো ঢুক গিলে কি জবাব দিবে তা ভেবে পাচ্ছে না সে। সুহান একই দৃষ্টিতে চেয়ে জবাবের প্রত্যাশায় অধীর সে। মৌ এক পর্যায়ে কোনা চোখে তাকে একবার দেখে নিয়ে কোমল স্বরে প্রত্যুত্তর করে, সবাই তো রাজি। আমি তোমার কথা বললাম, তোমার কি মত? মৌ খানিক ভরকালো। অবশ দৃষ্টি তুলে সুহানের দিকে চাইলে সে বোঝানোর ভঙ্গিমায় বলতে শুরু করলো, দেখো, আমাদের সম্পর্কটা একদম ভিন্ন ছিল। তখন আমাদের মাঝে প্রেম বিয়ে হতে পারে যেসব ভাবনা তোমরা এবং আমার কারোর মধ্যে ছিল না, সেই হিসাবেই জানতে চাইছি এখন তোমার কি অভিমত? আমাকে কি স্বামী হিসেবে মেনে নিতে পারবে? মৌ বুঝতে পারছে সুহানের খচখচানিটা। লোকটা কি বোঝাতে চাইছে সে সম্পূর্ণ ধরে ফেলেছে। তাই সে কোনো রাগ ঝাঁক না রেখে সোজাসুজি বলল, আমার পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার পছন্দের কেউ নেই যে তার জন্য বিয়েতে আমোদ করব। সুহান এবার নিশ্চিত হলো। প্রলম্বিত শ্বাস ছেড়ে পরক্ষণে পিঞ্চ মেরে সেও জানিয়ে দিল, আমারও প্রেমিকা নেই, নিশ্চিন্তে থাকতে পারো তুমি। তা শুনে মৌ লাজুক হেসে অন্যদিকে মুখ ফেরায়। সুহান ঠোঁটে লিয়ে হাসে এতে। পরক্ষণে নিজের ফোনটা বের করে হাতে নেয়। গলা ছেড়ে মৌয়ের উদ্দেশ্যে বলে, এদিকে তাকাও একবার। মৌ চকিতে মাথা ঘুরে সলজ্জ দৃষ্টিতে চাই। সুহান নিলিপ্ত নয়নে চেয়ে আছে তার দিকে। মৌ খানিক ভ্রু কুচকালে
সে নিজের ফোনটা এগিয়ে দিয়ে সাবলীল ভাষায় বলে ওঠে, তোমার নাম্বারটা সেভ করে দাও। এহেন কথায় মুখ কাপা কাপা হাত বাড়িয়ে দেওয়া ফোনটা নেয়। লক খোলা থাকায় সে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে নাম্বারটা উঠিয়ে খানিক ভাবুক হয়। কি নামে সেভ করবে, তার নাম লিখবে কি? চোখ তুলে সুহানের দিকে চাইলেই সে দুষ্টু হাসিতে বলে ওঠে, ওয়াইফ নামে সেভ হবে আমার নাম্বারটা। মৌ থতমত খায়, দৃষ্টি নুয়ে ফোনের স্ক্রিনে রাখে। মেয়েটা লজ্জা পেয়েছে বুঝতে পেরে সুহান অগোচরে নিঃশব্দে গা কাঁপিয়ে হাসে। হাসির দমকে খানিকটা কমে এলে ফের দৃষ্টি ঘোরাফেরা করে তার দিকে। তার ফোনের স্ক্রিনে ময়ের কম্পনরত আঙ্গুলগুলো নজরে এলে সে ঠোঁট কামড়ে কপাল চুলকায়। আদ্রিতা নিজের অপটু হাতে আজ ভীষণ কাজ করে চলেছে। একবার রান্নার কাজে মা চাচিদের সাহায্য করে যাচ্ছে, তো আরেকবার ডাইনিং টেবিলের সাজাতে তৎপর হচ্ছে। চিংড়ির 2 পেঁয়াজে আজ সে নিজ হাতে রান্না করেছে। আদিব খুব পছন্দ করে চিংড়ি মাছ। পছন্দের মানুষটার পছন্দের আইটেম রান্না করে বেশ ফুরফুরে লাগছে এখন তার। সুহান এখনও রয়ে গেছে, তাকে যেতে দেননি আফসানা। ডিনার সেরে তারপর বাসায় যাবার অনুমতি পেয়েছে সে। আদ্রি তার বাবা 2 চাচ্চু অফিস থেকে ফিরেছেন খানিক আগে। তারা এবার ড্রয়িং রুমে গল্প গুজবে মুশকুল। আদিব ও সুহানও তাদের পাশে ভদ্র ছেলের ন্যায় বসে আছে। কথার ফাঁকে ফাঁকে আদ্রিতাকে সূক্ষ্ম নজরে পরখ করছে আদিব। মেয়েটা আজ যেন পুরোদস্ত সংসারে রমণী হয়ে গেছে। তার মায়ের বারণ শুনেও ছুটে ছুটে করে খাবার দ্বারা ডাইনিং টেবিল সাজাচ্ছে ধীর হস্তে। তার সম্পূর্ণ মনোযোগ এখন কাজে। আদিবকে যেন সে দেখেও দেখছে না। কি আশ্চর্য! আর মধ্যে মাহিম দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিয়েছে নামরু। সুহানকে দেখে মিটি মিটি হেসে এগিয়ে গেল সেদিকে। তার পাশে বসে চাপা স্বরে বলল, ভাইয়া আজ থেকে যান। সুহান সচকিত হয়। মাহিমের স্বচ্ছ হাসি দেখে মৃদু হাসি বলে, না ভাই, যেতে হবে, অফিস আছে কাল। তুমিও যেও আমাদের বাসায়। মাহিম মুহূর্তে কাজ উচিয়ে ভাব নিয়ে বলল, বোনকে বিয়ে দিলে সেখানে যেতে তো হবেই, সৎ হলো আমি ভাই বলে কথা। আদিব ভাই, আমি আরাব 3 জন মিলেই যাব আপনাদের বাসায়। সুহান তার কথার প্রেক্ষিতে আলতো হাসে। পাশ থেকে আদিব ভ্রু বাঁকিয়ে মাহিমের উদ্দেশ্যে বলে, তোর পড়া শেষ? মাহিমের হাস্যরত মুখটা ক্ষণিকে চুপসে যায় ভাইয়ের চোখা দৃষ্টি দেখে। তবু ভ্যাবলার ন্যায় হেসে কোন রূপে স্বগতোক্তি করে, সন্ধ্যা থেকে পড়ছি ভাইয়া, এবার খেতে আসলাম, তারপর আবার পড়তে যাব, প্রমিস। সুস্বাদু খাবারের ঘানে সত্যি ঘরে টিকে থাকা যাচ্ছিল না। আদিব কিঞ্চিত চেয়ে থাকলেও মাহিমকে আর কিছু বলে না। পুনরায় নিজেদের আলাপে মগ্ন হয়। কিছুক্ষণের মধ্যেও তাদের ডাইনিংয়ে ডাকা হলে আলোচনা সমাপ্ত করে সেখানে উপস্থিত হয় সবাই। খাবার টেবিলে সবাই। গৃহিণীরা সার্ভ করে দেওয়ার পর সকলে চুপচাপ খাচ্ছে। আদিব খাওয়ার ফাঁকে একবার চোখ তুলে সামনে তাকালো। তার ঠিক সামনের চেয়ারটাতে আদ্রিতা বসেছে। আপাতত খাবারে মন নেই তার, শুধু উসখুস করে যাচ্ছে। ওর আজ কি হয়েছে আদিবের বোধগম্য হচ্ছে না। আদিব বিরক্তির শ্বাস ফেলে। অতপর অন্য মনস্ক আদ্রিতার উদ্দেশ্যে গমগমে আওয়াজে বলে, খাচ্ছিস না কেন? আদিবের চড়া কণ্ঠস্বরে সকলে মাথা তুলে। আদ্রিতা তখন চমকে উঠে ভীতু নয়নে তার দিকে চায়। আদিবের রুষ্ট মুখ নজরে এলে সে ধীর আওয়াজে বলে, খাচ্ছি তো। আদিবের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় না, সে একইভাবে চেয়ে। আদ্রিতা তা দেখে চোরের ন্যায় মাথা নোয়ায়, আঙুল দিয়ে ভাত নড়াচড়া করে। ওদিকে তার কাণ্ড দেখে সকলে চাপা হাসিতে ব্যস্ত। শুধু আদিবের বাবা নির্বিকার থেকে এক ফাঁকে গম্ভীর মুখে নিজের মতামত রাখলেন, বিয়ে হয়েছে তোমাদের এখনো, তুই তুকারি কেন? বাহিরের মানুষ শুনলে কি বলবে? আর মেয়েটাকে অযথা দমকাবে না তুমি। নিজের বাবার কথা শুনে আদিব যেন টাসকি খেল। সরু নয়নে কিয়ৎক্ষণ চেয়ে রইল বাবার দিকে। তার বউকে কাছে আসতে দেয় না, আবার তুই তুকারি নিয়ে ওনার প্রবলেম। বাহ, ভালোই দ্বিমুখী আচরণ করতে জানেন তার পিতা। সে মৃদু শ্বাস ছেড়ে গলা ছেড়ে নিজ মন্তব্য পেশ করল, বউকে শাসন করা স্বামীর কর্তব্যের মধ্যে পড়ে, এটাকে ধমক বলে না বাবা। শফিক রহমান পাশ ফিরে গম্ভীর মুখে ছেলেকে একবার দেখেন, তবে কোনো প্রত্যুত্তর না করে পুনরায় খাবারে মন দেন। পরক্ষণে সকলে মিটিমিটি হাসিতে খেতে ব্যস্ত হলে আদ্রিতা ফের মাথা তুলে একবার আদিবের দিকে চায়। আশ্চর্যজনকভাবে আদিব তাকিয়ে দেখছে সরু দৃষ্টিতে। তার চোখ মুখ শক্ত। তাদের চোখাচোখি হতে আদ্রিতা ভিমড়ি খায়। তৎক্ষণাৎ শানিত নজর থেকে দৃষ্টি সরিয়ে দ্রুত হস্তে সে খাবার মুখে পুরে খাবার চিবুতে নিয়ে বিড়বিড় করে আওড়ায়, এমন ক্ষেপে আছেন কেন? সময় খুব দ্রুত অতিক্রান্ত হয়। বিরামহীন গতিময়তা তার। হৃদছন্দ বজায় রেখে তা কেবল সামনের দিকে এগিয়ে চলে। সময়ের কোনো পিছুটান নেই, তবে মানুষের অবশ্যই পিছুটান আছে। সময়ে অসময়ে অতীতের কথা ভেবে
যারা না চাইতেও থমকে যায়, আবারও ফিরে পেতে চায় সেই সোনালি সুখময় দিনগুলো। কিন্তু তা তো আর ফিরে আসার নয়। যেদিন চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়। শুধু মনের গহীন কোণে সেই সব রঙিন দিনগুলো স্মৃতি রয়ে যায়, যে স্মৃতিগুলো আঁকড়ে ধরে ক্ষণে ক্ষণে আবেগ আপ্লুত হই আমরা। অতীতের ভাবনায় বিভোর আদ্রিতা ধীরে ধীরে বুঝে রাখা চক্ষুদয় খুলে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ স্বচ্ছ হাসিতে গগনময়ে চায়। আজ খুব ছোটবেলা মনে পড়ছে তার। কি মধুর ছিল সে দিনগুলো। হাসতো, খেলতো, কোনো চিন্তা ভাবনা ছিল না। অথচ তখন বড় হওয়ার ইচ্ছায় দিন রাত অপেক্ষার প্রহর গুনত। আর আজ বড় হয়েও ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে বড্ড ইচ্ছে করে। কি অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা। এবার ডাকে হঠাৎ হুঁশে ফিরে আদ্রিতা। সে তাকে চেঁচিয়ে ডাকছে। কি রে আদ্রিতা, কোথায় হারালি? আদ্রিতা সচকিত হয়ে পিছু ফিরে এবার অস্থির মুখটার দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থাকে। আজ লাস্ট এক্সাম ছিল তাদের। অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম শেষ, এবার থার্ড ইয়ারে ওঠার অপেক্ষা। আদ্রিতা এসবই ভাবছিল এতক্ষণ যাবৎ। সময় কত দ্রুত যায়। এখনো মনে পড়ে 2 বেনি করে স্কুলে যাবার দিনগুলো। স্কুল কলেজ পেরিয়ে এবার ভার্সিটি লেভেলে পেরোনোর ধাপে আছে সে। আজ পরীক্ষা শেষ হওয়ায় ভার্সিটি আপাতত বন্ধ। দিবা হল ছেড়ে আজই ফিরে যাবে তাদের বাড়ি। তারই প্রেক্ষিতে পরীক্ষা শেষে আদ্রিতা বাড়িমুখী না হয়ে দিবার সঙ্গে সোজা চলে এসেছে। তাকে বাসে তুলে তবেই সে বাসায় ফিরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কাপড় গোছাতে ব্যস্ত দিবা অন্যমনস্ক আদ্রিতাকে লক্ষ্য করে ভ্রু কুচকায়। কর্কশ স্বরে ফিরে বলে উঠে, কি হয়েছে তোর? কি ভাবছিস এত? ডাকছি কখন থেকে? আদ্রিতা এবার ঠোঁট এলিয়ে কিঞ্চিত হাসে। তারপর জানালা থেকে ধীর কদমে এগিয়ে যায় দিবার কাছটাতে। বিছানায় বসে প্রত্যুত্তর করে, ছোটবেলার কথা খুব মনে পড়ছে রে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি না? দিবা খানিক স্থির চেয়ে থাকে বান্ধবীর দিকে। অতঃপর প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে জানায়, তা তো অবশ্যই, তবে হঠাৎ এই ভাবনা কেন? এমনি হঠাৎ মনে এলো। তুই রেডি করেছিস সব? সব রেডি, এই জন্যই তো ডাকছি তোকে। চল বের হয়ে এবার। ভয় দেবে, আদিব ভাইয়া কি আসবে? আদ্রিতার মুখটা মলিন হয়ে আসে তৎক্ষণাৎ। বিষাদ জমে মনে। আদিব ইদানিং তাকে সময় দিচ্ছে না। যদিও সে কাজে খুব ব্যস্ত থাকে এটা আদ্রিতা জানে, কিন্তু ছুটির দিনগুলোতে তো সে বন্ধুদের সঙ্গে বাইরে বাইরে থাকে। তার সঙ্গে নর্মাল কথা পর্যন্ত বলে না। আগে তো এমন করতো না। এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল বিধায় আদ্রিতা এসব ইগনোর গায়ে মাখেনি। কিন্তু এবার তো তার খারাপ লাগবে। লোকটার হঠাৎ কি হলো আদ্রিতা ঠিক বুঝে উঠতে পারছে না। দিবার কথার প্রেক্ষিতে সে এবার রুষ্ট মুখে উত্তর রাখলো, ওনার মতো ব্যস্ত মানুষ আমাকে নিতে আসবে নাকি? তুইও আজকাল ফাও কথাবার্তা বলিস। ড্রাইভার আঙ্কেল আসবে, বাড়ির গাড়ি করেই যাব। দিবা চোখা নোয়ানে তাকায়। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো আবার তোদের মধ্যে? আদ্রিতা তারা দিয়ে বলল, কিছুই হয়নি, জলদি চল। দিবা আর কিছু বলার জু পেল না। পূর্ব হতেই রেডি ছিল বিধায় আদ্রিতার ব্যতি ব্যস্ততায় নিজেও ব্যাগ নিয়ে ছুটলো তার পেছনে। 2 বান্ধবী ভার্সিটির হল থেকে বেরিয়ে গেট পেরিয়ে মেন রোডে এলো। দিবা এখান থেকে বাসে উঠবে, আর আদ্রিতার গাড়ি অলরেডি চলে এসেছে। দিবাকে বিদায় জানিয়ে সে বাসের পথ ধরবে। বাসের আশ্রয়ে রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে রইল 2 জন। আদ্রিতা আশপাশে তাকাচ্ছে। হঠাৎ আদরে দেখতে পেল অনিককে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে। তবে নজর এদিকে সীমাবদ্ধ নয়, তারা নিজেদের গল্প গুজবে মগ্ন। আদ্রিতা ওদিক থেকে দৃষ্টি ফিরে সামনে তাকালো, আর মুঠের পাশ থেকে দিবার কণ্ঠস্বর কানে এলো, অনেক ভাইয়া তোর বিয়ের ব্যাপারে জানে? হঠাৎ পিছু ছেড়ে দিল যে? তোর জামাই বোধহয় ভালোই টেট দিয়েছে না? আদ্রিতা বিরক্ত হয়ে বলল, ওই লোকের প্রসঙ্গ আসছে কেন বারবার? আমার বিয়ের ব্যাপারে বলার আর কেউ নেই? বর্ষা আপু বলেছে হয়তো। আর কোন ছেলে বিবাহিত মেয়ের পিছু ঘুরবে? বেশি কথা বলিস না তো, বাসায় গিয়ে ফোন দিস। ওই যে একটা বাস আসছে, উঠে পড়। জানাবো, তুইও চলে যা। দিবার কথা না বাড়িয়ে বান্ধবীকে হালকা জড়িয়ে ধরে বিদায় জানিয়ে বাসের দিকে ছুট লাগালো। তার প্রস্থান দৃশ্য দেখে আদ্রিতা নিজেদের গাড়িতে এসে বসলো। গাড়ির পেছনের সিটে উঠে বসলে ড্রাইভার জিজ্ঞেস করলো, মামনি কিছু খাইবা? ড্রাইভারের কথা শুনে আদ্রিতা বাইরে তাকালো একবার। রাস্তার পাশে একটা আইসক্রিমের ভ্যান দেখা যাচ্ছে। সে মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে উঠে বলল, আঙ্কেল একটা আইসক্রিম এনে দিন, তাহলেই হবে। ঠান্ডা লাগবো মামনি, অন্য কিছু আনি? এখন বেশি ঠান্ডা নেই তো আঙ্কেল। আচ্ছা আনতাছি। আদ্রিতার জেদ মাখা কথায় ড্রাইভার মতিন মিয়া না পারতে গাড়ি থেকে নেমে আইসক্রিম এনে দিলেন তাকে।
আদ্রিতা তখন খুশি মনে আইসক্রিম হাতে নিয়ে খেতে শুরু করলো। অতঃপর আর দেরি না করে গাড়ি চললো বাসার উদ্দেশ্যে। দিন গড়িয়ে রাত নামলো। কৃত্রিম লাইটের আলোয় আলোকিত হলো রাতের শহর। রাত 8টা। রায়ান সবে মাত্র অফিস থেকে ফিরেছে। বাসায় প্রবেশ করেই তার দৃষ্টি নিবদ্ধ হলো রান্নাঘরে থাকা নোভার দিকে। মেয়েটার কাজে ব্যস্ত। সে এসেছে শুনেও তার বউটার নরণচরণ নেই। তার মা এসে দরজা খুলে দিয়ে গেল। রায়ান প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ফর্মাল ড্রেস আপেই ড্রয়িং রুমে গিয়ে বসলো। অতঃপর সোফায় গায়ে হিলিয়ে বসে হাঁক ছাড়লো। মা, তোমার ছেলের বউকে বলো তার স্বামীর জন্য শরবত নিয়ে আসতে। রায়ানের মা ভ্রু কুচকায়। জবাবে চাপা স্বরে বলেন, চিৎকার করছিস কেন? আসতে বলা যায় না? মেয়েটা কাজ করছে, বস, আমি নিয়ে আসছি। রায়ান সোজা সাপটা বলল, না, ওকে নিয়ে আসতে বলো, আমি রুমে গেলাম। রায়ান সোফা থেকে উঠে আর না দাঁড়িয়ে হন হন করে নিজের ঘরে চলে গেল। রায়ানের মা সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে ছেলের কথা রক্ষার্থে নিজের রান্নাঘরের দিকে ছুটলেন। কিছুদিন ধরে নোভা নিজের বাবার বাড়ি যেতে চাইছে। দিন রাত একই ঘ্যান ঘ্যান করছে রায়ানের কানের কাছে। অথচ সে নিজের বাবার বাসা থেকে ফিরেছে 1 মাসও হয়নি। রায়ানের প্রচুর মেজাজ খারাপ হচ্ছিল, তবু কিচ্ছু বলেনি, বউটা তার কষ্ট পাবে বলে। কিন্তু গতকাল ফের একই ঘ্যান ঘ্যান করায় সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি। তখন নোভাকে ধমক দিয়ে একদম চুপ করে দিয়েছিল সে। একই কথা আবার বললে থাপ্পড় দেবারও হুমকি দিয়েছিল। সে থেকে বউটা তার সঙ্গে কথা বলছে না। আজ সারাদিন তার কলও রিসিভ করেনি। বৈরাগী মুখটা স্মরণ করে রায়ান হঠাৎ মিটিমিটি হাসে। তার কি দোষ? মেয়েটাকে ছাড়া আজকাল ঘুম হয় না, সেটা কি ও বোঝে না? শুধু 2 দিন পরপর বাপের বাড়িতে চলে যেতে চায়। পাষাণ বউ তার। রায়ানের ভাবনার মাঝেই শরবতের গ্লাস হাতে নোভা প্রবেশ করলো রুমে। রায়ান ফ্রেশ হয়ে টানটান ভঙ্গিমায় বিছানায় শুয়েছিল। নোভাকে দেখে সদ্বিত পেয়ে উঠে বসলো। তবে নোভা তার দিকে না চেয়ে এগিয়ে এসে ব্যাড সাইড টেবিলে গ্লাসটা রাখলো। নিঃশব্দে ফের চলে যেতে নিলে রায়ান আদরে স্বরে ডাকলো, জান শুনো। নোভা তার ডাক শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু রায়ান তাকে যেতে না দিয়ে হাত টেনে ধরল। নোভা তৎক্ষণাৎ গরম চোখে চেয়ে গমগমের স্বরে বলল, হাত ছাড়ো আমার। রায়ান নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা একটানে নোভাকে নিজের কুলে নিয়ে আসলো। নোভাতে হতভম্ব হয়ে তাকালে রায়ান দুষ্টু হেসে তাকে চোখ টিপে দিল। মুহূর্তে শরীর ফাঁক গলে নোভার উদরে হাতের বিচরণ ঘটিয়ে ঘাড়ে চুমু খেয়ে বলল, রাগ কম হয় জান, সামনের শুক্রবার আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব তোমাকে, প্রমিস। প্লিজ এখন কাছে থাকো, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, জানো না? নোভা হাত ছাড়ানোর চেষ্টা করে রাগে গলায় বলল, ছাড়ো, খারাপ লোক, তোমাকে চেনা আছে আমার, কালই ভুলে যাবে এই কথা। রায়ান এবার নোভাকে নিয়ে শুয়ে পড়লো বিছানায়। নোভাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফিসফিসিয়ে বলল, বলবো না, প্রমিস করলাম তো। নড়াচড়া করো না তো, আদর করতে দাও জান। রায়ানের কার্যকলাপে নোভা আর কিছু না বলে তার বুকে মুখ গুজে লাজুক হাসে। রায়ানের উষ্ঠ স্পর্শের উন্মত্ততায় হাত বাড়িয়ে পিঠ আঁকড়ে ধরে তার। চোখ বুজে শুধু অনুভব করে নিজ স্বামী রেহানোর সুখময় ভালোবাসার ছোঁয়া। শুক্রবারের সকাল, পূর্ব আকাশে সূর্যটা ঝিলিক দিয়ে উঠেছে। মিঠে আলোর সহিত ধীর পবন পরিবেশকে করে তুলেছে নাতিশীতোষ্ণ। শীতের র্যাশ ধীরে ধীরে কমছে। আগের মতো হাড় কাঁপানো শীত অনুভব হয় না এখন। তবে সকালে উঠে শাওয়ার নেওয়াতে কিঞ্চিত শীতের প্রাদুর্ভাব পড়েছে আদিবের উপর। খালি গা, উদম পিঠে পানির বিন্দু বিন্দু কণা এখনো বিদ্যমান। ওয়াশরুম থেকে বেরিয়ে সফেদ রঙা টাওয়েল দ্বারা চুল মুছছে সে এখন। চুল মোছাকালীন ধীর পায়ে হেঁটে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আজ তাহিরের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হবে, এবং সেটা অবশ্যই দিবা। তার বাবা দীর্ঘদিন পর মেয়ে দেখতে যাওয়ায় মত দিয়েছেন। আজ তারা সব বন্ধু সহ তাহিরের বাবা মা গিয়ে মেয়েকে দেখে আসবে। সেজন্য ছুটির দিনেও তার এত সকাল সকাল উঠা। আদিব মৃদু শ্বাস ছাড়ে। তোয়ালেটা বিছানায় ফেলে পরক্ষণে কিছু একটা ভেবে হেসে উঠে আপন মনে। এই মুহূর্তে আদ্রিতা তার পাশে থাকলে হয়তো ভ্রু কোচকাতো এবং বিড়বিড় করে আওড়াতো, ভেজে তোয়ালে কেউ বিছানায় রাখে? আপনি এমন কেন? আদিব এসব ভেবে ঠোঁট এলিয়ে হাসে। সে মানুষটা খুব গোছানো হলেও তোয়ালেটা কখনোই ঠিক জায়গাতে রাখে না। শত চেষ্টা করেও এই অভ্যাস পাল্টাতে পারেনি সে, আর পাল্টাবেও না ভাবছে। তার করা কিছু অগোছালো কাজের জন্য যদি বইয়ের আদরের শাসন পাওয়া যায়, তাতে মন্দ কি? আদিব হাস্যরত অবস্থাতেই বডি স্প্রে করে নিল। তারপর গায়ে সাদা শার্ট জড়িয়ে ইন করে নিল কালো প্যান্টের সহিত। অতঃপর হালকা নীল রঙা ব্লেজার জড়িয়ে নিল গায়ে। চুলে ব্যাগ ব্রাশ করে খোঁচা খোঁচা দাড়িগুলোতে এখানে হাত বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো।
অতঃপর পা বাড়ালো দরজার দিকে। ঠিক আদ্রিতার রুমের কাছটা এসে পা থামালো সে। দরজা খুলে পেয়ে সুরসুর করে ঢুকে পুনরায় দরজা চাপিয়ে দিল। মেয়েটা কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে। ফজরের নামাজ পড়ে হয়তো দরজা খুলে রেখেছিল। অবশ্য ইদানিং দরজা খুলেই রাখে সে। কেন রাখে তা আদিবের অজানা। এই কয়দিনে জিজ্ঞেস করতে হবে পাজিটা কে। রাতের ঘুম বাদ দিয়ে তাকে দেখার উদ্দেশ্যে দরজা খুলে রাখে না তো। নিজস্ব ভাবনা ছেড়ে আদিব সামনে এগোলো। আদ্রিতার পাশে বসে ধীরে ধীরে কম্বল সরিয়ে উন্মুক্ত করলো তার স্নিগ্ধ মুখটা। মেয়েটা এতে কপাল কুচকালেও ঘুমে বিভোর। আদিব আলতু হাসে। খানিক মোহগ্রস্তের ন্যায় চেয়ে থেকে আদ্রিতার কপালে চুমু খায়। তার এলোমেলো চুল ঠোঁট ফুলিয়ে ঘুমানো সবই ফের তাকে আকৃষ্ট করে মুহূর্তে প্রণয়ের দহন যন্ত্রণা বাড়ায়। বড্ড নাস্তা নাবোধ করে ছাড়ে তাকে। আদিব প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে। গভীর দম নিয়ে আওড়ায়, তোকে ছেড়ে আর থাকতে পারছি না। বুকটা শুধু খালি খালি লাগে, অথচ কেউ আমার কষ্টটা বুঝতে চাইছে না, না তুই না আমার পরিবার। বেলা 11টা। তাহির তার বাবা মা ও বন্ধুদের নিয়ে চলে এসেছে দিবাদের বাড়ি। যতটা ফুরফুরে মন নিয়ে আজ সে তার প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে এসেছিল, ঠিক তার চেয়ে দ্বিগুণ বিষদে এখন ডুবন্ত হচ্ছে মন। এর প্রধান কারণ হচ্ছে দিবার ভাই দীপ্ত। বাসায় প্রবেশ করে দীপ্তকে দেখে তার মাথা ঘুরে গেছিল। এ কিভাবে এখানে? দীপ্ত অবাকের চরম পর্যায়ে পৌঁছে ফ্যালফ্যাল নয়নে তাকিয়েছিল তার দিকে। তবে বাসায় মানুষজনের সমাগম ছিল বিধায় মুখ ফুটে কিছু বলতে পারেনি। তাদেরকে ড্রয়িং রুমে বসিয়ে নিজে বসেছিল গুরুজনদের সহিত। তবে কোনা চোখে বারবার তাহিরকে দেখতে ভুলছে না সে। তার এই চাহনি দেখে তাহির উসখুস করে ওঠে, চরম অস্বস্তিতে জমে বসে থাকে। পাশে থাকা তার বন্ধুদের এদিকে আপাতত মন নেই। মেয়ের কথাবার্তা চলছে, সেটাতে এখন সামিল তারা। সেই সাথে দিবাকে আনার তোড়জোড় চলছে। তাহিরের মনে হঠাৎ ভয় ঢুকেছে। কি হবে সে বুঝতে পারছে না। খানিক পর দিবাকে নিয়ে আসা হলো। শাড়ি পড়ুয়া দিবার সুশ্রী চেহারা দেখে তাহির ভয়ের দুশ্চিন্তার সব ভুলে কিয়ৎকাল থমকে রয়। নিষ্পলক চাহনি দিয়ে চেয়ে থাকে মেয়েটার পানে। পুরোটা সময় দিবা মাথা নিচু করে বসেছিল। মাঝে মাঝে তার মায়ের করা টুকটাক প্রশ্নের উত্তর দিয়েছে কেবল। মেয়ে দেখা পর্ব শেষ হলে দিবাকে পাঠিয়ে দেওয়া হয় তার রুমে। অতঃপর তারা নাস্তা সেরে সেদিনের জন্য ওঠার প্রস্তুতি নেয়। তাহিরের মায়ের অবশ্য খুব পছন্দ হয়েছে দিবাকে, যেটা ওনার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল। উনি চাইছিলেন আজই মেয়েকে আংটি পরিয়ে যেতে, কিন্তু দিবার পরিবার তখন খুব অমায়িকভাবে বললেন তারা ভেবে চিন্তে রাতের দিকে সিদ্ধান্ত জানাবেন। তারাও আর অমত করেনি। তাদের কথা মেনে সেই মুহূর্তে বাড়িমুখো রওনা দিয়েছেন সবাই। বাসায় ফেরার পথে গাড়িতে বসেও তাহির ছিল আনমনা। যেখানে আজ তার আমোদে প্রফুল্ল থাকার কথা, সেখানে চিন্তিত মুখে চুপচাপ বসে আছে সে। এই গাড়িটাতে শুধু তার বন্ধুরা মিলে যাচ্ছে, আর তার বাবা মা অন্য গাড়িতে করে পাশে পথ ধরেছে। তাদের গাড়ি গাজীপুর পেরিয়ে ইতিমধ্যে উত্তরায় প্রবেশ করেছে। আদিব ড্রাইভ করছে সুদক্ষ কায়দায়। তার পাশের সিট দখল করে বসে আছে রাফি। সে আপাতত ঝিমানো অবস্থায় সিটে গা হিলিয়ে রেখেছে। পেছনের সিটে বসেছে রায়ান, তাহির ও শিফাত। রায়ানের গভীর মনোযোগ ফোনের দিকে নিবদ্ধ থাকলেও শিফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাহিরের মুখবয়ব খেয়াল করছে কিছুক্ষণ যাবৎ। কেমন অন্যমনস্ক হাব ভাব তার। দৃষ্টি বাইরে স্থির, ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে, কিন্তু সেটা কি? শিফাত কৌতূহল দমাতে না পেরে তার পাশে বসা তাহিরের উদ্দেশ্যে বলে উঠে চোরা গড়ায়, কি ভাবতেছিস শালা? এমন দেবদাস সেজে বইসা আসোস কেন? অদ্ভুত, কি হয়েছে হঠাৎ? শিফাতের কথায় বাকি তিন বন্ধুর নজর স্থির হয় তাহিরের দিকে। আদিব ভিউ মিররে কপাল কুচকে তাকায় এক পলক। তাহিরের বিষণ্ণ বদনখানা এতক্ষণে বন্ধুদের মুখপানে ঘোরাফেরা করে। অতঃপর রুষ্ট ভঙ্গিমায় বলে ওঠে, ওই দীপ্তির বাচ্চা আমাকে রিজেক্ট করে দিবে কিনা সেটাই ভাবছি। আমি নিশ্চিত ও কিছু একটা ঝামেলা পাকাবে। শিফাত ভ্রু কুঞ্চন করে ফির বলে, দীপ্ত কে আবার? কি আবল তাবল বকতেছিস? আবল তাবল না, দীপ্ত হলো দিবার ভাই। আমাদের সামনে যে বসেছিল দেখিসনি? ও আমার দু চোখে দেখতে পায় না দোস্ত। এখন ওর বোনরে আমার হাতে তুলে দেবে বল? ভাল লাগতেছে না আমার কিছু। দিবার ভাই যে ওই হারামিটা, আমি চিন্তাও করি নাই। তাহিরের কথায় সবাই আহাম্মক বনে চেয়ে থাকে খানিক। অতঃপর রায়ান ফোন রেখে এসে কৌশলে জিজ্ঞেস করে ওঠে, কাহিনী কি স্পষ্ট করে বল। দিবার ভাইকে কেমনে চিনিস? আর তোকে রিজেক্টই বা কেন করবে? তাহির সশব্দে দম ছাড়ে। প্রত্যুত্তরে রয়েছে বলে, তোমার মনে আছে একবার যে আমি বলেছিলাম আমাদের ভার্সিটির এক ছেলের সঙ্গে ক্যাসেল লাগছে আমার? সেই ছেলেটা দীপ্ত ছিল। আমার এই ভার্সিটির একটা মেয়ে পছন্দ করতো, আবার সেই মেয়েকে পছন্দ করতো দীপ্ত শালায়। আমি কোনো রিলেশনশিপে ছিলাম না, জানিস তোরা। কিন্তু দীপ্ত হিংসা থেকে অযথা আমার সঙ্গে ঝামেলা করছে। ওর ধারণা ছিল আমি মেয়েটারে পছন্দ করি, কিন্তু সেই দীপ্ত যে আমার হবু সম্বন্ধী হইব কে জানতো। এই ঘটনার রেশ ধরে ওই যদি দিবারে আমার কাছ থেকে আলাদা করে, আমি ওরে উচিত শিক্ষা দিব। সবাই চুপচাপ শুনলো তাহিরের কথা।
তারা সবাই স্কুল ফ্রেন্ড হলেও ভার্সিটি লেভেলে এক একজন ছিল আলাদা জায়গায়। তবে মনের টান থাকায় তাদের বন্ধুত্বের মধ্যেও কিঞ্চিত পরিমাণ চির ধরেনি। সমস্ত কথা কর্ণগোচর হলে রায়ান গাছাড়া ভাব দেখিয়ে বলে ওঠে, এত টেনশন নেওয়ার কিছু নেই। বিয়েতে রাজি না হলে মেয়েকে উঠিয়ে নিয়ে আসবি। দিবা তো রাজি, তাই না? তাহির গমগমের স্বরে বলে, দিবা রাজি হলে কি হবে? ওর পরিবার না মানলে আমার কাছে আসবে সে? এতদিনে এটা বুঝেছি মেয়েটা খুব পরিবার ভক্ত। ওর মা বাবা ভাইয়ের কথা ছাড়া এক পাও নড়বে না। শালা তোরা বুঝবি না আমার কষ্ট। চুপ থাক। তাহিরের ক্রোধিত বাক্যে রায়ান তৎক্ষণাৎ ফুঁসে উঠে জানালো, একদম মেজাজ দেখানি। আজ আমার বউরে নিয়ে তার বাবার বাসায় যাওয়ার কথা ছিল, শুধু তোর কারণে যাওয়াটা ক্যান্সেল করে এখানে এলাম। আমার রাগ দেখা। আজ রাতে যে আমার বউ তার কাছে আমাকে ঘেঁষতে দিবে না, সেই কষ্ট কি তোরা বুঝবি? এই মুহূর্তে রায়ানের এরূপ আবলামি কথাবার্তা শুনে শিফাত ও রাফি হুহা করে হেসে দিল। অন্যদিকে তাহির গরম চোখে তাকে ভস্ম করে চিবে চিবে বলল, শালা নির্লজ্জ, সর। বউ ছাড়া কিছু বোঝে না। রায়ান নিজের ফোন পকেটে পুরে এবার ঘুর প্রতিবাদের সুরে বলল, বিয়ে কর, তারপরে বুঝবি মানুষ কেন বউ বউ করে। তুই তো বিয়ের আগেই প্রেমিকার জন্য সাথী যেও না ছেড়ে বলে বলে কাঁদতেছিস, আবার আমারে বলিস বলদা। তাহির কি বলবে আর ভেবে পায় না, শুধু অগ্নি চোখে রায়ানের দিকে চেয়ে কটমট করে। রায়ান সেই কটমট চাহনিকে পাত্তা না দিয়ে ফের ফোনে মগ্ন হয়। ওদিকে শিফাত রাফি গা কাঁপিয়ে হাসছে তাদের কাণ্ড দেখে। এ যাত্রায় আদিবের ঠোঁটেও দেখা গেল কিঞ্চিত হাসির রেখা। মনের কোণে সূক্ষ্ম এক অভিমান, চোখ মুখ আধারাচ্ছন্ন। বিষাদের আনলে জ্বলে পড়ে যাচ্ছে অন্তর। মায়াকারা চোখ দুটো অন্ধকারে আকাশ পানে নিবদ্ধ আদ্রিতার। দিন গড়িয়ে রাত নামলো, অথচ আদিবের দেখা নেই। আজ ছুটির দিন ছিল, তবু তার সঙ্গে সময় কাটানোর তাড়া নেই তার। খানিক আগে বান্ধবীর থেকে জেনেছে তারা দুপুরের দিকে গাজীপুর থেকে ঢাকায় ব্যাক করেছে, কিন্তু এখনো বাড়ি ফিরেনি। তার প্রতি কি টান কমে যাচ্ছে ওনার? সকালে দেখা দিল না, ফিরবে রাতে। তখনও তো দেখা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারা হাতের ঝিল থেকে ফেরার পর আর ভালো সময় কাটানি। মাঝে মধ্যে অল্প সাক্ষাৎ হলেও লোকটা কথা বলতে চাইতো না, এক প্রকার এড়িয়ে যেত। এতদিন আদ্রিতার পরীক্ষা ছিল বিধায় সেও ব্যাপারটাকে তেমন পাত্তা দিত না। তবে এখন মনের আনাচে কানাচে তীব্র অভিমানের র্যাশ বিদ্যমান। আচ্ছা, আদিব কি কোনো কারণে তার উপর রেগে আছে? কিন্তু কেন রেগে থাকবে? কি করেছে সে? আদ্রিতা কোনো সদুত্তর পায় না। ছাদের রেলিং ঘেঁষে স্থির দাঁড়িয়ে রয়। একসময় মনের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে দু চোখ পেয়ে। হৃদয় লোকটা আসুক আরেকবার, সেও কথা বলবে না। তাকে তো উচিত শিক্ষা দিবে সে। মনে মনে অভিমানী কথাগুলো আওড়ে আদ্রিতা চোখ মুছে। অতঃপর বাম দিকে নজর রেখে নির্নিমেষ চেয়ে রয়। ছাদের বাম পাশটায় মাহিম ও আরাফ দৌড়াদৌড়ি করছে। দুষ্টু মাহিম পিচ্ছু আরাফকে খুঁচাচ্ছে, আর সে ভয়ঙ্কর মুখবয়ব করে তার পিছু ছুটছে। আদ্রিতা এ যাত্রায় তাদের কাণ্ড দেখে হেসে ওঠে, খানিক নড়ে চড়ে গলা উচ্চে সাবধান করে, পরে ব্যথা পাবি ফাজিল, নিচে চল। এই ফাহিম, থামবি তুই? মাহিম দৌড় থামায়, হাঁটু মুড়ে বসে দম ফেলে। তখনই আরাফ এসে দু হাত মুঠো করে মাহিমের চুল টেনে দৌড় দেয়। আরাফের কাণ্ডে মাহিম হাফ সকালে আদ্রিতা খিলখিলিয়ে হেসে ওঠে। আরাফ ততক্ষণে ঊর্ধ্বশ্বাসের সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেছে। মাহিম উঠে দাঁড়ালো, ভূতা মুখে বোনের হাসি মাখা মুখের দিকে চেয়ে রইলে আদ্রিতা তার কপালে টোকা দিয়ে বলল, নিচে চল বদমাইশ, মৌ আপু রসমালাই বানাচ্ছে, খাবি আয়। আদ্রিতা তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেও মাহিমও বোনের পিছু পিছু নেমে এলো। মৌ রান্নাঘরে পুরো দস্তার ব্যস্ত। ভাই বোনের আবদারে আজ রসমলাই করছে সে। বিভিন্ন আইটেম সে ভালোভাবে রাখতে পারে, এর মাঝে রসমলাই অন্যতম। আদ্রিতা ছাদ থেকে সোজা রান্নাঘরে এলো। এসে দেখলো রসমলাই প্রায় হয়ে এসেছে, আর তার পাশে মৌমাছির ন্যায় ভু ভু করছে মৌমি ও বর্ষা। আদ্রিতাও গিয়ে তাদের সঙ্গে যোগ দিল। মৌমি আর মাঝে বোনের উদ্দেশ্যে তারা দিয়ে বলল, তাড়াতাড়ি কর না আপু, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। আর ওদিকে বেচারা সোহান ভাই হয়তো তোর ফোন কলের জন্য অপেক্ষা করছে, জলদি কর ফাস্ট। মৌমির কথা শুনে বর্ষা ও আদ্রিতা শব্দে হেসে উঠল। আর মৌ রসমলাই নাড়ানো বাদ দিয়ে বোনের দিকে গরম চোখে তাকালো, শাসিয়ে বলল, বাজে বকবি না, চর খাবি কিন্তু। মৌ দাঁত কেলিয়ে বলল, নো, রসমালাই খাবো, চট্টর খাই না আমি। তাদের কথার মাঝেই বাসার কলিং বেল বাজলো। অমনি আচমকা আদ্রিতার বুকের ভেতরটা ধাক করে উঠল। আদিব এসেছে নিশ্চয়ই। মুখ থেকে হাসি নিমেষে উধাও হলো তার। চুপচাপ স্থির হয়ে বসে রইল। মৌমি রান্নাঘর থেকে উকি দিয়ে দেখলো আদিব বাসায় প্রবেশ করছে।
চোখ মুখ গম্ভীর তার। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে এসে আদ্রিতার উদ্দেশ্যে চাপা স্বরে বলল, ভাইয়া এসেছে, যা দেখ কি প্রয়োজন। আদ্রিতা পূর্ব রাগের বশবর্তী হয়ে রুষ্ট মুখে জবাব দিল, আমি পারবো না। আদ্রিতার কথায় অবাক হলো না কেউ, কারণ সবাই জানে ইদানিং আদিব তার সঙ্গে দেখা করে না বলেই সে রাগ করে বসে আছে। এখানের কেউ আর কিছু না বললেও ড্রয়িং রুম থেকে ডাক পড়ায় আদ্রিতা নড়তে বাধ্য হলো। আফসানা ডাকছেন তাকে। আদ্রিতার সেই ডাক উপেক্ষা না করে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। ড্রয়িং রুমে বসেছিল আদ্রিতার বাবা ও দুই চাচা। তারা সন্ধ্যার সময়টাতে চা নাস্তা করে ব্যবসায়িক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলেন। আদিব এসে সোফার এক কোণে বসলো। আদ্রিতাকে আসতে দেখেই মুলায়ম সুরে বলল, এক গ্লাস পানি এনে দাও। আদিবের কোমল স্বর কানে যেন ঝংকারের ন্যায় বাজলো। আদ্রিতার লোকটাকে পাত্তা না দেওয়ার ভাবনা থাকলেও এহন আবদার উপেক্ষা করতে পারল না সে। চুপচাপ ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আদিবের সম্মুখে ধরল। আফসানা মিটিমিটি হাসলেন। আদিবের বাবা ছেলের তুমি সম্বোধন শুনে খানিক স্থির চেয়ে থাকলে পরক্ষণে দৃষ্টি ঘোরালেন। আদিব পানি খেয়ে সোজা রুমের দিকে হাঁটা ধরল। আদ্রিতা হঠাৎ খেয়াল করলো আফসানা আছেন ড্রয়িং রুমে। আদিব তো চাইলেই তার মায়ের কাছেই পানিটা চাইতে পারত, কিন্তু সেটা না করে সে তাকে রান্নাঘর থেকে ডেকে এনে তারপর পানি খেয়ে রুমের উদ্দেশ্যে গেল। আদ্রিতার কেন জানি এই ব্যাপারটা একদম মন ছুঁয়ে গেল। তার রাগের কারণটা তবে ধরতে পেরেছে কঠোর পুরুষটা। রাত বাড়ছে ক্রমশ। শুনশান স্তব্ধ হয়েছে প্রকৃতি। নীলছে আবছা আলো। রুমের ভেতর কপালে হাত চেপে সোজা হয়ে শুয়ে আছে আদিব। রাত্রি 12টা পেরিয়ে গেছে, অথচ তার চোখে এখনো ঘুমের হানা দিচ্ছে না। দু চোখ বুঝে ঘন্টাখানেক শুয়ে থেকেও লাভ হচ্ছে না কোনো। ঘুমেরা বুঝিয়ে আর ছুটি নিয়েছে তার থেকে। আদিব তপ্ত শ্বাস ছাড়ে। শুয়েছে থেকে বারবার মানসপুটে আদ্রিতার লাজুক মুখটায় ভেসে উঠেছে। তাতে অশান্ত হয়ে উঠছে তার মন। মেয়েটার লাজুক মুখটা স্মরণে এলে তাকে বড্ড আদর করতে ইচ্ছে করে। লাজে রাঙ্গা গাল দুটোতে চুমুতে ভরিয়ে দেবার আকাঙ্ক্ষা জাগে আদিবের বেহায় মনে। নিজের পুরুষালী শক্ত বুকটাতে মেয়েটার আদরে মুখখানা চেপে ধরে শান্তির নিদ্রায় তলিয়ে যাওয়ার বাসনা চাপে নিত্যদিন। কিন্তু তার বাবার করা নিষেধাজ্ঞার কারণে মেয়েটাকে চাইলেও কাছে টানতে পারছে না সে। এক অদৃশ্য বাধা যেন দুজনের মধ্যকার দূরত্ব বাড়াচ্ছে দিনকে দিন। আদিবের আর ভালো লাগে না ইদানিং। বাবার কথা স্মরণ করে আদ্রিতার থেকে পালিয়ে বেড়ালেও দিন শেষে ভীষণ অস্থির লাগে তার। ঘরের পাশে তার বিয়ে করা হালাল বউ, অথচ তাকে জড়িয়ে ধরে একটু ঘুমাতে পারছে না। আর না পারছে মেয়েটাকে ভালোবাসার আবেশে রাঙিয়ে দিতে। আদ্রিতা যে তার উপর অভিমান করে বসে আছে এটা সে বুঝেও না বুঝার ভান করে চলতে হয়, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। বিয়ে করার পর থেকে আদ্রিতার পাশে গেলে সবুজ বালকের মতো থাকতে পারছে না আদিব। ওর পাশে গেলে মনটা চূড়ান্ত মাত্রায় অসভ্য হয়ে বারবার শুধু নিষিদ্ধ অনুভূতির অগ্রসর হতে চায়। এই জন্যই তো মেয়েটার থেকে সে দূরে সরে থাকে। ও কি তা বোঝে না বলি তো অভিমান করে মুখ ফুলায়। আড়ালে নিশ্চয়ই কাঁদেও। দু চোখ বুঝে রেখে আদিব নিঃশব্দে ঠোঁট প্রসার করে হাসে। সে অপেক্ষা করে আছে শুধু সঠিক সময়ের জন্য। তারপর আর মেয়েটাকে দূরে সরিয়ে রাখবে না, নিজের বুকটায় ঠাঁই দিয়ে একদম আদরে মুড়িয়ে রাখবে আদ্রিতাকে। কিন্তু কতদিন অপেক্ষা করবে? আদ্রিতার অনার্স শেষ হতে আরো 2 বছর। এতদিন কি সে পারবে নিজেকে কন্ট্রোলে রাখতে? আদিব ভেবে পায় না। বাবাকে কথা দিয়েও ভুল করেছে। ধুর, এখন প্রণয় অনলে দিনকে দিন জ্বলে পুড়ে অঙ্গার হচ্ছে সে রীতিমতো। আদিব ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ে। আর মাঝে হঠাৎ ক্ষীণ একটা আওয়াজে ভাবনারা বাধাগ্রস্ত হলে সতর্ক হয়ে চোখ খুলে সে। ড্রিম লাইটের নীলরঙা আলোতে খানিক চেয়ে থেকে চক্ষু শুয়ে এলে যা দৃষ্টিগোচর হয় তাতে চরম মাত্রায় বিস্মিত হয় সে। বক্ষ স্পন্দন মুহূর্তেই জোরালো হয়। সে দেখতে পায় তার রুমের দরজা খুলে টুকটাক পায়ে এগিয়ে আসছে আদ্রিতা। ও এই সময় এখানে কেন? তার মানে প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে আসে মেয়েটা। আচ্ছা ফাজিল তো। আদ্রিতা ক্রমশ এগিয়ে এলে আদিব কিছু একটা ভেবে ফের দু চোখ বন্ধ করে নেয়। সে দেখতে চায় আদ্রিতা এসে কি করে। আদ্রিতা পা টিপে বিছানার কাজটা এগিয়ে এলো। সতর্কতা বজায় রেখে বসলো আদিবের সম্মুখে। কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে থেকে আদিবের গালে হাত বুলালো। অতঃপর নিচু কণ্ঠে ভেজা গলায় আওড়ালো, আপনি একদম ভালো না, খুব নির্দয় পাষাণ লোক আপনি। নিজ বউয়ের মন বোঝেন না, অভিমান ভাঙানো তো বহুদূর, ভীষণ পচা আপনি। আদ্রিতার অভিমানী কথাগুলো শুনে আদিবের হাসি পেল খুব। তবু খুব কষ্টে ঘুমের ভান ধরে পড়ে রইল। কিয়ৎক্ষণ বাদে আদ্রিতা যা করলো তাতে তার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। মেয়েটা একাধারে তার গালে কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে সর্বশেষে তার রুষ্ট মাঝে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে এখান থেকে এক প্রকার পালিয়ে গেল যেন। আদিব আর সারার শব্দ পাচ্ছে না কোনো, তাই সে তরাক করে চোখ খুলল। অস্থির চিত্তে উঠে বসলো। আদ্রিতা নেই। দরজা চাপিয়ে পুনরায় ফিরে গেছে নিজের রুমে। আদিবের বক্ষ মাথারে উত্তাল ঝড় বইল।
শান্ত আদিব মুহূর্তেই অস্থির হয়ে উঠল। কি করলো মেয়েটা? ঠোঁটে আদ্রিতার দেওয়া স্পর্শটা প্রণয় ঘুরে ডুবিয়ে ছাড়ছে তাকে। নিঃশ্বাসের ব্যাগ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। আদিব অনুভব করতে পারছে সে কন্ট্রোললেস হচ্ছে। এই মুহূর্তে বউটাকে আনতে হবে নিজের কাছে, নয়তো সে স্থির হবে না আজ। আদিব যেন সম্পূর্ণ অন্য এক ঘুরে দুমন্ত থেকে সম্মোহনের ন্যায় এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে সামনে এগিয়ে আদ্রিতার কক্ষের সম্মুখে এসে থমকে দাঁড়ালো। অতঃপর গভীর এক নিঃশ্বাস ছেড়ে দরজা ঠেলে ঢুকে গেল রুমের ভিতর। আদ্রিতা সবে মাত্র শুয়েছিল। আচমকা দরজা খোলার আওয়াজে ভ্রু কুঞ্চন করে মাথা তুলে। ড্রিম লাইটের মৃদু আলোতেও আদিবকে চিনতে ভুল হয় না তার একটু। এই মুহূর্তে তাকে এখানে দেখে ছটফট করে উঠে সে। আঁখে যুগল বড় বড় হয়ে থমকে রয়। তার মানে আদিব জেগেছিল আজ? খানিক আগের তার করা আদরের স্পর্শ সব ধুর আজ কি করে ফেলল সে? আদিবের এগুনোতে আদ্রিতা শুকনো গলায় ঠুক গিলে আতঙ্কে আড়ষ্ট হয়ে কম্বলটাকে দু হাতে আরো শক্ত করে চেপে ধরে রাখে নিজের সাথে। হৃৎপিণ্ড দূর দূর স্পন্দনে স্পন্দিত। আধো বোঝা চোখের দৃষ্টি নিষ্পলক ভাবে দেখে চলেছে মানুষটাকে। আদিব ক্রমশ অগ্রসর হচ্ছে। তার শানিত চক্ষুজোড়া আজ ঘোর লগ্নতায় ডুবে আছে। লম্বা চওড়া সুদর্শন মানুষটা ধীর পায়ে ঠিক বিছানার কাজটা এসে থেমেছে। কম্বলে ঢাকা আদ্রিতাকে একবার দেখে নিয়ে বিলম্বহীন বিছানায় উঠে আসে সে। আদ্রিতা এতে চমকে উঠে ঢুক গেলে ফ্যার অস্থিরতায় চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। খানিক পর অনুভব করে আদিবের অগ্রসরতা, ঠিক যেন তার মুখের উপরে ঝুঁকে আছে মানুষটা। তার তপ্ত শ্বাস চোখে মুখে আছড়ে পড়ছে বিরতিহীন ভাবে। নিঃশ্বাস ভারী হয়ে আসে আদ্রিতার। শরীরটা থরথরে কম্পনে তখনই কেঁপে ওঠে যখন নিজের কানের কাছটায় আদিবের ফিসফাসানো স্বরটা স্পষ্ট রূপে শুনতে পাই। তুমি জেগে আছো জানি তো, ঘুমানোর ভান ধরে কোনো লাভ নাই। আদ্রিতা হাঁসফাঁস করে তৎক্ষণাৎ চক্ষু কপাট খুলে। তার শ্যাম সুন্দর পুরুষ সম্মোহন দৃষ্টিতে ঝুঁকে আছে তার দিকে। গায়ে কালো টি শার্ট, চোখে গভীর নেশা। আদিবের হাব ভাব চাহনি দেখে আরো সংকুচিত হয়ে আসে আদ্রিতা। বুকের ভেতর অনুভূতির ঝড় উঠে। কাঁপান্বিত স্বরে কোন রূপে বলে, আপনি এখানে কেন? আদিব খানিক হাসলো বোধ হয়। অতপর মুখ এগিয়ে প্রিয়তমার কপালে চুমু খেলো সময় নিয়ে। আদ্রিতা আবেশের দু চোখ বুঝে নিয়ে তার পিঠ আঁকড়ে ধরলে আদিব নিচু স্বরে জানালো, আমার বউ আমাকে আসতে বাধ্য করেছে। আদিব কথাটা শেষ করে আচমকা পাজা খুলে তুলে নিল আদ্রিতাকে। হাঁক চুকে উঠে আদ্রিতা তার টি শার্ট খামচে ধরে অসহায় গলায় বলল, কি করছেন? আদিব ততক্ষণে তাকে কোলে নিয়ে বিছানা থেকে নেমে গেছে। উৎকণ্ঠিত বউকে শান্ত করতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তার গালে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, আমার রুমে চলো। আদ্রিতাকে কোলে নিয়ে নিজ রুমের সামনে এসে থামলো আদিব। বা হাতে হালকা ভিটানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করে ফের দরজাটা বন্ধ করে দিল সে। অতঃপর এগিয়ে গেল বিছানার দিকটায়। আদ্রিতা উৎকণ্ঠিত মনে ঘামছে রীতিমতো। তার চোখের দৃষ্টি এলোমেলো। আদিব তাকে বিছানায় শুয়ে দিতেই সে অত্যাধিক লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। গাঢ় সবুজ রঙা সালোয়ার কামিজ জড়ানো মেয়েটার ফর্সা গায়ে। এই রংটা বড্ড ফুটে উঠেছে তার আকর্ষণীয় শরীরে। আদিব মুগ্ধের ন্যায় চেয়ে থাকে তার প্রেয়সীর দিকে। মেয়েটার লাজুক মুখ, শ্বাস প্রশ্বাসের গভীরতা বড্ড বেচैन করে তুলছে তাকে। হৃদগহ্বরে উত্তাল ঝড়ে নিজেকে দিশেহারা পথিকের মতো লাগছে এখন। সেই ঝড়ে দিক বেদিক হারিয়ে আদিব ধীরে ধীরে দূরত্ব কমায় দুজনের মাঝে। মোহগ্রস্ততায় আচ্ছন্ন হয়ে আদ্রিতার দিকে ঝুঁকে যায় তার বিশাল দেহ। মুহূর্তে আদ্রিতার হাত দুটোতে চুমু দিয়ে মুখ থেকে সরে নেয় তা। আদ্রিতার দু চোখ বন্ধ, পাপড়ি দুটো কাঁপান্বিত। গোলাপি ওষ্ঠ জোড়ায় তীর তীরে কাঁপুনিতে এক প্রকার ঘায়েল হচ্ছে আদিব। ওষ্ঠকোণে স্মিত হাসি ফুটিয়ে আদিব তার বইয়ের কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। তারপর তার কানের কাছটায় মুখে গিয়ে দুষ্টু উক্তি ছুড়ে, এখন লজ্জা পাওয়া হচ্ছে কেন? গভীরভাবে ছুঁয়েছি এখনো। তাছাড়া তখন আদর করার সময় মনে ছিল না প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। আদ্রিতা লজ্জায় চোখ দুটো বুজে রাখে। মানুষটার শরীর থেকে আসা মিষ্টি সুবাস নিঃশ্বাসের প্রগাঢ়তার মনে শিহরণ জাগাচ্ছে ক্ষণে ক্ষণে। তার ব্যাকুল হৃদয় সংকুচিত হয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে রীতিমতো। সে কিছুদিন ধরেই রাতে চুপি চুপি আদিবকে দেখতে আসে। সেই সাথে খুব সঙ্গোপনে তার কপালে গালে চুমু দিয়ে যায়। প্রতিদিন ঘুমিয়ে থাকে লোকটা। আজ যে জেগে থাকবে কে জানতো? সে জেগে আছে জানলে কখনো চুমু খাওয়ার সাহস করতো সে? তার আগে তো লজ্জায় তার বুকে মুখ লোকাতো। আর আজ তার ছোঁয়ায় সুযোগ পেয়ে আনরোমান্টিক লোকটা হঠাৎ রোমান্টিকতায় ডুবে গিয়ে তাকে কি সব ফিজিক্সের সূত্র শোনাচ্ছে দেখো। মৃদু দম ফেলে আদ্রিতা চক্ষু কপাট খুলে মায়কারা চাহনি আদিব নামক সুদর্শন পুরুষের গাঢ় চাহনিতে নিবদ্ধ হলে বুকের ভেতরটা ধক করে ওঠে তার।
তাদের মাঝে সামান্যতম দূরত্ব অবশিষ্ট নেই। একটু নড়চড় হলেই আদিবের পুরুষালী ঠোঁট দুটো ছুঁয়ে যাবে তার কোমলষ্ঠদয়। আদিবের মনে নিষিদ্ধ অনুভূতির আনাগোনা প্রিয়তমা স্ত্রীকে সম্পূর্ণ নিজের করে নেবার তাগিদে অনুভব করছে হৃদয়ে। অন্তঃস্থল বশীভূত হয়ে শুধু তার মাঝে হারাতে চাচ্ছে বারং। মেয়েটার লাজকতা আরো অস্থির করে তুলছে তাকে। আদ্রিতার নিভু দৃষ্টিতে পলকহীন চেয়ে থেকে আদিব আচমকা তাদের উষ্ঠ দয়ের মিলন ঘটায়। গভীর প্রণয়ে ডুবন্ত থেকে দুটো হৃদয়ের উচ্চেতনতা বাড়ে মুহূর্তেই। নিঝুম রাত্রিতে তাদের নব্য প্রণয় আখ্যানের সূচনা হয় যেন। আদিবের বেশমান উষ্ঠ স্পর্শে আদ্রিতা আবেশে চোখ দুটো বুঝে নিয়ে টি শার্ট আঁকড়ে ধরে তার। আদিবের ছোঁয়া যেন সময়ের তালে গভীর হয় ক্রমশ। তার উন্মত্ততা আদ্রিতা নামক রমণীকে নাজেহাল করে ছাড়ে। অধর মায়ের শেষে আদ্রিতা যখন কুণ্ঠায় হাঁসফাঁস করছে ঠিক তখনই শুনতে পায় আদিবের মিহি গলার স্বর। I love you, wife, and I'm sorry. I can't control myself. So please. আদিবের অর্থপূর্ণ এক একটা অনুভূতিময় শব্দ কর্ণকুহরে প্রবেশ করলে আদ্রিতা লাজে নিজেকে গুটিয়ে নেয় আরো। ঘন ঘন দম ছেড়ে আদিবের পানে চাই একবার। মানুষটা এখনো তার সম্মতির অপেক্ষায় আকুল নয়নে চেয়ে। তার সে নেশাক্ত চাহনির কবলে পড়ে আদ্রিতা নিজেও দিকবেদিক হারিয়ে অনুভূতির স্রোতে ভেসে যায়। লজ্জার অতল গহ্বরে তলিয়ে গেলেও দু হাত বাড়িয়ে আদিবকে আঁকড়ে ধরে শক্ত করে। তার লাজুক মুখটা থাকে ঠিক আদিবের বুকের মধ্যেখানে। আদ্রিতার নীরব সম্মতিটুকু বুঝে আদিব প্রশান্তের নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই প্রিয়তমার পুরো সত্তায় নিজ অস্তিত্ব জাহির করতে তৎপর হয়। মুখ ঝুঁকে গলায় মুখ ডুবিয়ে ভীষণ আদর করে তাকে। কোমলমতি আদ্রিতা নিজ স্বামী রেহান ও প্রেমময় বর্ষণে সিক্ত হয় নিমেষেই। তার পাগল করা স্পর্শে দু চোখ মুদিয়ে শুধু অনুভব করে প্রিয় মানুষটার অস্থিরতা, আকুলতা ও ভালোবাসার তীব্রতা। ভোরের আলোক ছটায় প্রকৃতিতে ফর্সা ভাব বিরাজমান। মৃদুমন্দ কুয়াশারা বিদায় নিয়েছে আরো আগেই। এখন সূর্যকিরণ প্রকৃতিকে তাপ দিয়ে চলেছে আড়ম্বর সহকারে। মিঠে মিঠে রোদ্দুর গায়ে মেখে ছাদ থেকে ধীর কদমে নেমে আসেন আফসানা। ফজরের নামাজের পরপরেই তিনি নিত্যদিন ছাদে হাঁটাহাঁটি করতে আসেন। ডায়াবেটিসের সমস্যা আছে তার। সকালবেলা হাঁটাহাঁটি না করলে শরীরটা বড্ড দুর্বল অনুভব হয়। তবে ডাক্তারের নির্দেশনা মোতাবেক চললে সেই দুর্বলতা বিলীন হয়। আজও ভোরের আলো ফুটার আগেই ছাদে হাঁটতে এসেছিলেন তিনি। ছেলের রুমের পাশ দিয়ে যাবার সময় পাজরা থামালেন হঠাৎ। প্রতিদিন ছাদ থেকে নামার পর ঘুমন্ত ছেলেকে এক পলক দেখে যাওয়ার অভ্যাস আছে তার। আদিবকে অবশ্য নামাজের জন্য ডাকতে হয় না। সে নিজে থেকে উঠেই বাসার পাশের মসজিদে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে যায়। প্রত্যেক দিন তা ট্যাট পান তিনি। তবে আজ তো ছেলের সারা শব্দ শোনা গেল না। ছেলেটা কি উঠেনি? আফসানার কপালে চিন্তার ভাঁজ পড়লে তিনি ভিড়ানো দরজাটা হালকা করে খুলেন। দরজার সেইটুকু ফাঁক দিয়ে বিছানার দিকটায় নজর রাখলে তৎক্ষণাৎ আশ্চর্যে চোখ দুটো বড় বড় হয়ে যায় ওনার। দৃষ্টি ভ্রম মনে হয় প্রথম দিকে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে আসল ব্যাপারটা স্পষ্ট হয়। আদিবের বিছানায় তার বদলে শুয়ে আছে আদ্রিতা, কম্বল দিয়ে গা ঢাকা। শুধু তার আকর্ষণীয় চোখ দুটো দৃশ্যমান। ঝরঝরে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে পুরো বালিশ জুড়ে। ডান কাত হয়ে চোখ দুটো বন্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটা। আদ্রিতাকে তো এর পূর্বে কখনো আদিবের রুমে দেখা যায়নি। আফসানা কেমন হাঁক চুকে যান তাকে এখনো ঘুমন্ত অবস্থায় দেখে। মুহূর্তে দৃষ্টি ঘোরান তিনি। আদিব বিছানায় নেই। ওয়াশরুম থেকে অনবরত পানির আওয়াজ আসছে। আফসানা বেগম যা বোঝার বুঝে নিয়ে আর দাঁড়াননি সেখানে। নজর সরিয়ে লজ্জিত মুখে দ্রুত পায়ে দোলা থেকে নেমে আসেন। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো আদিব। কোমরে তার টাওয়াল পেঁচানো, উদম গায়ে বিন্দু বিন্দু পানির কণা এখনো বিদ্যমান। আদিব চুল মুছতে মুছতে দরজার দিকে একবার দৃষ্টি দেয়। সে জানে তার মা এসেছিল তাকে দেখতে। প্রতিদিনই তো এমন করে। কোনোদিন আদিব টের পায়, আবার কোনোদিন পায় না। আজ সে ঘুম থেকে উঠে এজন্য ইচ্ছে করে দরজা খুলে রেখেছিল যাতে তার শ্রদ্ধেয় আম্মা জানের নজরে আদ্রিতা পড়ে। এ দৃশ্য দেখে তার মা নিশ্চয়ই তার বাবাকে তাড়া দেবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য। বুদ্ধি করে এইটুকু কাজে যদি কৃপা করিয়া নিজের বউটাকে কাছে রাখা যায় তবে মন্দ কি? আদিব ঠুটিলিয়ে হাসে। এবার বিছানার দিকে নজর গেলে আদ্রিতার ঘুমন্ত আদরে মুখখানি দৃষ্টিগোচর হয় আদিবের। সে সারা রাত ঘুমাতে দেয়নি মেয়েটাকে। নিজেও এক ফোঁটা না ঘুমিয়ে শুধু জ্বালিয়ে গেছে তাকে। আর ফলস্বরূপ আজ ফজরের নামাজ কাজা হলো। আদ্রিতার সুযোগ পেয়ে ঘুমে বিভোর ছিল বিধায় তাকে ডাকা হয়নি। আদিব মৃদু শ্বাস ছেড়ে দুষ্টু হাসিতে এগিয়ে যায় তার দিকে। বিছানার কাছে দাঁড়িয়ে বইয়ের দিকে চেয়ে থেকেই শরীর ভালোভাবে মুছে ট্রাউজার টি শার্ট গায়ে জড়ায়। তারপর ভেজা তোয়ালিটা বারান্দায় মেলে দিয়ে এসে ত্রস্ত বিছানায় উঠে আসে। টান টান হয়ে শুয়ে ঘুমন্ত আদ্রিতাকে নিয়ে আসে নিজের বুকের উপরে। মেয়েটার ঘুম খুবই গাঢ়। একবার ঘুমিয়ে গেলে আর দিন দুনিয়ার খবর থাকে না তার।
আদিপ আলতো হেসে তার উন্মুক্ত কাঁধে চুমু খায়, অতঃপর তাকে নিজের শক্ত বুকটাতে চেপে ধরে চোখ বুজে পরম শান্তিতে বিড়বিড় করে আওড়ায়, আমার আদুরে ঘুম পড়ি, তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে। আদ্রিতা ঘুম থেকে উঠেছে বেলা করে, তখন সকাল 10টা বাজে। ঘুম ভেঙে নিজেকে আদিবের বিছানায় দেখে এক মুহূর্তের জন্য থমকায় সে। পরক্ষণে গত রাতের দৃশ্যপট একা একে চোখের পর্দায় ভেসে উঠলে সে মুখ লুকাতে তৎপর হয়। লাজুক হাসিতে কম্বল দ্বারা মুখ ঢেকে কিয়ৎক্ষণ শুয়ে থাকে বিছানায়, তারপর রুমের চারপাশে নজর ঘুরায়। রুমে আদিব নেই, নিশ্চয়ই অফিসে গেছে, আর তাকে কেউ ডাকেও নিয়ে আজ। আর সেও কেমন কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে আজ। বড় মা বা অন্য কেউ তাকে এখানে দেখলে কি ভাববে? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।